আমরা সাহিত্য কীভাবে পড়ব, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সাহিত্য কীভাবে আমরা দেখি, অনেক সময় আমরা অনেক সাহিত্যকে এমন জায়গায় ফেলি বা এমনভাবে দেখতে চাই, বা আবার অনেক সময় কোনো কোনো উপন্যাসের এমন ব্যাখ্যা হাজির হয় আমাদের সমাজের মধ্যে, এবং সেগুলো এত প্রবল হয়ে ওঠে সেই ব্যাখ্যাটা, যে আমরা পরে একটা সৃষ্টিশীল লেখাকে ওই ব্যাখ্যার বাইরে আর পড়তে পারি না, এবং এটা অনেক সময় ক্ষতি হয় আমাদের পড়ার। আমরা ধরে নেই যে লাল সালু হচ্ছে এই, আমরা ধরে নেই যে রবীন্দ্রনাথের ঘরে বাইরে হচ্ছে সেই, আমরা ধরে নেই যে কোনো লেখকেরই, হাসান আজিজুল হকের অমুক উপন্যাস এই, তখন ওইটা আর ভাঙতে পারি না। কিন্তু এটা কোনো পাঠ হয় না, কারণ যে কোনো বই, যে কোনো সাহিত্য জিনিসটাই এমন, যে কোনো শিল্পের জিনিস, যে আমরা এই যে ইতিহাস যে সারাক্ষণ বদলায়, মানুষ যে সারাক্ষণ তার সীমানা ভাঙে, এবং সারাক্ষণ আমরা যে নতুন মানুষে পরিণত হই এবং নতুন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ি, এই পরিস্থিতির মধ্যে পড়ার পরে আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় এইটা, যে আমাদের বুদ্ধি এবং আমাদের যে অভিজ্ঞতা, এটা আমাদের এমন গ্রস্ত করে রাখে যে পৃথিবীর যে নতুনত্ব, মানুষের যে নতুন সীমানা ভেঙে মানুষ যে নতুন একটা জগতের মধ্যে প্রবেশ করেছে, আমরা দেখতে পারি না, কারণ আমার পুরনো বুদ্ধি দিয়ে, পুরনো অভিজ্ঞতা দিয়ে সেটা মোচন করতে চাই। এখানে সাহিত্য কাজে লাগে। সাহিত্যের কাজ হচ্ছে এই নতুন মানুষকে আমাদের সামনে তুলে ধরা। সাহিত্যের কাজ হচ্ছে এই যে পট পরিবর্তন হয়ে গেল পৃথিবীর, কোন জগতের মধ্যে আমরা এসে পড়লাম, আমরা আমাদের সামনে নতুন কোন পৃথিবী উন্মোচিত হচ্ছে সেটার দিকে তাকানো। ফলে আমরা যদি এই লেখা সাহিত্য এগুলাকে যদি নতুন সময়ের সঙ্গে যুক্ত না করতে পারি, যে কোনো পাঠ, যে কোনো বই, তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা, মানুষ হিসেবে হয়ে ওঠার ব্যর্থতা। এবং সেটা অনেক বড় ব্যর্থতা, কারণ আমাদের ইতিপূর্বে যত গান লেখা হয়েছে, যত উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে, ফিল্ম তৈরি করা হয়েছে, ওগুলোকে যদি নতুনভাবে হাজির না করতে পারি, তাহলে সেগুলো সব ব্যর্থ হয়ে যায়, এবং এগুলো আমরা এই নতুন সময়টাকে, নতুন ভবিষ্যৎটাকে বুঝতে পারি না। যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, বা না পড়লেও গল্পটা শুনেছেন বা কোথাও না কোথাও দেখেছেন, যে একটা অসুস্থ ছেলে যে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে এবং সে বাইরে যেতে পারে না, কিন্তু ঘরের ভেতর থেকে বাইরের পৃথিবীর যে আবাহন তার কাছে আসে, দইওয়ালা যাচ্ছে দইয়ের শব্দ করে, অমুকে যাচ্ছে, এক ফেরিওয়ালা যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছে, এবং ওইটার সঙ্গে সে একটা আকুতি বোধ করে, এবং তার একটা যোগাযোগ হয় অন্দর এবং বাহিরের, না একটা বাইরের, ভেতরের এবং বাইরের, এবং এর মধ্য দিয়ে হয়তোবা মর্তসীমার এবং তার চেয়ে তার বেয়ন্ডের, তার বাইরে কী আছে, বা এর মধ্য দিয়ে হয়তো ব্যক্তি এবং আরও ব্যক্তির বাইরে আমার অহং এবং অহংয়ের বাইরে আরও অনেক অহং সারা পৃথিবীতে ছড়ানো। এই যে আদান প্রদান হচ্ছে, ধরুন এটাতে ডাকঘর এক সময় লেখা হয়েছিল, কারণ রবীন্দ্রনাথের একটা মৃত্যু চিন্তা হয়েছিল, তার কোনো একটা ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছিলেন, এখন আমার মনে নেই এটা, তখন তিনি লেখেন এটা, তো খুবই ব্যক্তিগত বেদনা থেকে লেখা বই, কিন্তু দেখেন ইন্টারেস্টিং, 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 1945 সাল পর্যন্ত চলে, তখন আপনার পোল্যান্ডে কি, হ্যাঁ পোল্যান্ডে যদি ভুল না করে থাকি, সেখানে একটা যখন জার্মান নাৎসিরা যাওয়ার পরে একটা ইহুদিদের একটা ছোট্ট ইতিমখানা ছিল, কর্সাক বলে এক লোক চালাতেন, ওইটাকে ওই নাৎসিরা ঘিরে ফেলে এবং বলে যে অমুক তারিখে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে যারা ভিতরে আছে। তখন কর্সাক গিয়ে বললেন ওদেরকে যে মেরে তো ফেলবে, এখন তো সময় আছে, তো আমি একটা কাজ করি, ওদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই, তারা যেন শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করতে পারে, তো এই জন্য আমি ডাকঘর মঞ্চস্থ করব। তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত আত্মীয় মারা গেছেন, তার কারণে একটা বেদনা বোধ করেছেন রবীন্দ্রনাথ, একটা নাটক লিখেছেন, কিন্তু সেই নাটকটা বাইরে যখন একটা গুচ্ছ মৃত্যু হবে, কোনো কারণ ছাড়া এক ঝাঁক শিশুকে মারা হবে, তখন সেখানে ওই যিনি চালাচ্ছেন, তাদেরকে পরিচালনা করছেন, তিনি নাটকটা করছেন এই কারণে তাদের যে বেদনা, তাদের যে আতঙ্ক মৃত্যু, সেটা প্রশমিত করার জন্য এবং মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করার জন্য তিনি করছেন। হ্যাঁ, ফলে ডাকঘরের কিন্তু পাঠ পাল্টে গেল, তাই না? এটা হয়। আবার ধরুন যে আরেকটা কোথায় সেটা ভুলে গেলাম, সেখানে প্রতিবন্ধীদের একটা ইসের মধ্যে ওরা নাটকটা করলো প্রতিবন্ধীরা মিলে, কারণ তারা তাদের শারীরিক অক্ষমতাকে এড়িয়ে আমাদের মতন যে আমরা যারা সচল, তাদের পৃথিবীতে আসা সম্ভব হয় না, ফলে তারা আবার ডাকঘর মঞ্চস্থ করলো। আমি বলছি যে পাঠ চেঞ্জ হয়, পাঠ বদলে যায়, আমরা যেন পড়তে পারি, আমরা যেন একটা জিনিস ভেঙে পড়ি। কেন বলছি এই কথাটা বললাম, এই কারণে ওয়ালিউল্লাহ আমি মনে করি অনেকগুলো ভুল পাঠের শিকার, আমাদের অনেক লেখকের মধ্যে, কারণ ওয়ালিউল্লাহ এমন একটা সময় লিখেছেন এবং এমন একজন লেখক যিনি হয়তো তার সময়ের লেখালেখির চেয়ে একটু এগিয়েছিলেন, অনেকটা এগিয়েছিলেন, একটু নয়।